আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি সেনাদের উপর হামলার গতি আরও বাড়িয়েছেন ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা। ইসরায়েলি সংবাদপত্র ইয়েদিওথ আহরনোথ জানিয়েছে, শনিবার বেশ কয়েকটি গুরুতর নিরাপত্তাজনিত ঘটনায় কমপক্ষে ৬ জন ইসরায়েলি সেনা হতাহত হয়েছে। দক্ষিণ গাজার খান ইউনিসে একটি শীর্ষ স্তরের হামলার পর হেলিকপ্টারের মাধ্যমে হতাহত সেনাদের উদ্ধার করা হয় বলে জানায় দৈনিকটি। উপত্যকা জুড়ে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ যোদ্ধারাও অবিরাম সমন্বিত হামলা চালিয়ে যাচ্ছেন উল্লেখ করে সংবাদ মাধ্যমটি বলেছে, শনিবার ছিল ইসরায়েলি সেনাদের জন্য কঠিন একটি দিন। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস জানিয়েছে, এদিন তাদের যোদ্ধারা ভারী মর্টার হামলার মাধ্যমে গাজা সিটির আল তুফাহ এলাকায় অবস্থিত একটি ইসরায়েলি কমান্ড অ্যান্ড কন্ট্রোল পোস্ট ধ্বংস করেছেন। খান ইউনিসের পূর্বে আবাসান আল কাবিরা এলাকায় অন্য অভিযানে তাদের স্নাইপাররা এক ইসরায়েলি সেনাকে গুলি করে হত্যা করেছেন। এদিকে ইসলামিক জিহাদের আল কুদস ব্রিগেডস জানিয়েছে, শনিবার তাদের যোদ্ধারা ইসরায়েলি সাঁজোয়া যানগুলোকে লক্ষ্য করে একাধিক সফল অভিযান পরিচালনা করেছেন। আল তুফা এলাকায় অ্যান্টি ট্যাঙ্ক এক্সপ্লোসিভ ডিভাইসের বিস্ফোরণ ঘটিয়ে যুদ্ধরত একটি মার্কাভা ট্যাঙ্ক ধ্বংস করেছেন তারা। আল জাইতুন এলাকায় আরও একটি ইসরায়েলি ট্যাঙ্ক ধ্বংস করা হয় তাদের বোমায়। যুদ্ধক্ষেত্র থেকে ফিরে এসে কুদসের যোদ্ধারা জানিয়েছেন, হামলায় ওই ট্যাঙ্কে থাকা সেনারা নিহত হয়েছে। শনিবার সকালে আল কুদস জানায়, আগে থেকে পুঁতে রাখা আইইডির মাধ্যমে খান ইউনিসের উত্তর পূর্বে কিসুফিম সাপ্লাই রুটে এবং খান ইউনিসের পূর্বে শেখ নাসের এলাকায় দুটি ইসরায়েলি মিলিটারি ভেহিকেল ধ্বংস করেছেন তারা। এদিকে উপত্যকা জুড়ে ইসরায়েলি বাহিনী বর্বর হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে আল জাজিরা। গাজায় জাতিগত নিধন বন্ধে অবিলম্বে পদক্ষেপ গ্রহণ এবং ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির লেবার পার্টির প্রায় ৬০ জন এমপি। লেবার ফ্রেন্ডস অফ প্যালেস্টাইন অ্যান্ড দ্য মিডল ইস্টের চিঠিটি ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির কাছে পাঠানো হয়। এতে লেবার পার্টির ৫৯ জন এমপি স্বাক্ষর করেন। এমপিরা গাজার দক্ষিণাঞ্চলীয় রাফার ধ্বংসস্তূপে ত্রাণের অজুহাতে তাঁবুর শহর গড়ে তোলার ইসরায়েলি পরিকল্পনা বন্ধে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তারা হুঁশিয়ারি দেন, এই পরিকল্পনা ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের জোরপূর্বক স্থানান্তর এবং তাদের উপস্থিতি মুছে ফেলার শামিল। চিঠিতে বলা হয়, ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীর ঘোষণার পর আমরা গভীর উদ্বেগের সঙ্গে আপনাকে জানাচ্ছি যে গাজার সব ফিলিস্তিনি বেসামরিক নাগরিককে রাফার ধ্বংসস্তূপে একটি ক্যাম্পে জোরপূর্বক স্থানান্তরের পরিকল্পনা করা হচ্ছে, যেখানে তাদের বের হওয়ার কোনো সুযোগ থাকবে না। আমরা এটিকে জাতিগত নিধন হিসেবে দেখছি। এমপিরা আরও বলেন, যুক্তরাজ্যকে দৃঢ় পদক্ষেপ নিতে হবে। এর মধ্যে রয়েছে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ সংস্থা আরওয়ার তহবিল পুনরায় চালু করা, বন্দীদের মুক্তির জন্য পদক্ষেপ নেওয়া এবং অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতিতে উৎপাদিত পণ্যের উপর বাণিজ্য অবরোধ আরোপ করা। তারা চিঠিতে লেখেন, আমরা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দিয়ে নিজেদের দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের নীতিকে ক্ষতিগ্রস্ত করছি এবং এই বার্তা দিচ্ছি যে বর্তমান পরিস্থিতি চলতে থাকবে এবং এর মাধ্যমে ফিলিস্তিনি ভূখণ্ড কার্যত মুছে ফেলার পথ তৈরি হবে। সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট বলেছেন, হামাস সব ইসরায়েলি বন্দীকে মুক্তি দেবে না, কারণ এটাই তাদের হাতে থাকা শেষ সম্পদ, অথবা কেবল তখনই মুক্তি দেবে যখন তারা নিশ্চিত হবেন যে যুদ্ধ পুরোপুরি শেষ হয়ে গেছে। ভারতের এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সর্বশেষ যুদ্ধবিরতি আলোচনায় চূড়ান্ত শর্তাবলী নিয়ে এখনও বড় ধরনের মতবিরোধ রয়ে গেছে। হামাস চায় যুদ্ধের পূর্ণ অবসান এবং ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার, আর ইসরায়েল চায় হামাসের ক্ষমতা কাঠামোকে পুরোপুরি ধ্বংস করতে। তিনি যুক্তরাষ্ট্রের প্রভাব নিয়েও প্রশ্ন তোলেন, বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর কতটা প্রভাব ফেলতে পারেন তার উপর। ওলমার্ট বলেন, নেতানিয়াহুকে বাধ্য করতে ট্রাম্প তার বিশাল প্রভাব কতটা ব্যবহার করতে পারবেন এবং একটি চুক্তিতে এসে সহিংসতার পুনরাবৃত্তি ঠেকাতে পারবেন, এই প্রশ্নের উত্তর এখনও পরিষ্কার নয়। দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি প্রসঙ্গে ওলমার্ট বলেন, ইসরায়েলি জনগণের মধ্যে যুদ্ধ বন্ধের দাবি দিন দিন জোরালো হচ্ছে। বেশিরভাগ ইসরায়েলি আজই যুদ্ধের শেষ দেখতে চান। তারা চান বন্দীরা আজই মুক্ত হোক।
ট্রাম্প যদি এদিক থেকে চিন্তা করেন তাহলে তিনি দেখতে পাবেন ইসরায়েলিদের একটি বড় অংশ তার কর্তৃত্ব প্রয়োগকে সমর্থন জানাবে, যাতে ইসরায়েলি প্রধানমন্ত্রী তার দাবিগুলো মানতে বাধ্য হন। ওলমার্টকে জিজ্ঞেস করা হয়, ট্রাম্প গাজাকে মধ্যপ্রাচ্যের ফ্রেঞ্চ রিভেরা বানানোর যে পরিকল্পনার কথা বলেছিলেন সে বিষয়ে তার মনোভাব কি। তিনি সোজা জবাব দেন, আমি গাজা থেকে ফিলিস্তিনিদের বিতাড়নের পক্ষে নই। গাজা ফিলিস্তিনিদের, তারা সেখানেই বাস করেন এবং ওখানেই তাদের থাকা উচিত। এছাড়া তিনি নেতানিয়াহুর রাজনৈতিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, যদিও নেতানিয়াহু পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছেন, তবে এই পার্লামেন্ট সদস্যরা নির্বাচিত হয়েছেন প্রায় ৩ বছর আগে। তারা এখনকার ইসরায়েলিদের মানসিকতা বা দৃষ্টিভঙ্গিকে প্রতিফলিত করেন না। তিনি বলেন, সব জরিপেই দেখা যাচ্ছে ৬০% বেশি ইসরায়েলি নেতানিয়াহুকে বিশ্বাস করেন না এবং তাকে সমর্থনও করেন না। ইরান ইসরায়েলের সাম্প্রতিক সংঘাত নিয়ে এক সাক্ষাৎকারে ইরানি পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের কালিবাফ বলেছেন, যুদ্ধকক্ষ থেকে ইরানের পাল্টা হামলার পুরো পরিকল্পনা ও পরিচালনায় নেতৃত্ব দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি বলেছেন, খামেনির নির্দেশে পরিচালিত সুনির্দিষ্ট ও ফলপ্রসূ হামলার কারণেই ইসরায়েল ও ওয়াশিংটন মাত্র ১২ দিনের মধ্যে যুদ্ধবিরতিতে যেতে বাধ্য হয়েছে। কালিবাফ বলেন, আমাদের নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যাকাণ্ডের ৩-৪ ঘন্টার মধ্যেই নতুন কমান্ডার নিয়োগ দেন। তিনি তাদের ব্যক্তিগতভাবে তলব করেন, ব্রিফ করেন, নির্দেশনা দেন এবং সরাসরি যুদ্ধক্ষেত্রে পাঠিয়ে দেন। কালিবাফ ব্যাখ্যা করে বলেন, আয়াতুল্লাহ আলী খামেনি ঠিক সেই ভূমিকাই পালন করেছেন যেমনটি তিনি ১৯৮০-এর দশকে করেছিলেন, যখন সাদ্দাম হোসেনের নেতৃত্বে ইরাক দক্ষিণ ইরানে হামলা চালিয়েছিল। ইসরায়েলের বিমান হামলার কয়েক ঘন্টার মধ্যেই জাতির উদ্দেশ্যে ভাষণ দেন আয়াতুল্লাহ খামেনি। একটি ভিডিও বার্তায় তিনি ইরানের জনগণকে বলেন, ইসরায়েলকে তাদের অপরাধের জন্য মূল্য দিতে হবে এবং এজন্য তারা দুর্দশাগ্রস্ত হবে। যুদ্ধবিরতির প্রেক্ষাপট নিয়ে ইরানের পার্লামেন্ট স্পিকার জানান, সামরিক আগ্রাসন বন্ধ হয়েছে ইসরায়েলের ব্যর্থতার কারণে, ইরানের কোনো রকম নমনীয় মনোভাবের কারণে নয়। তিনি জোর দিয়ে বলেন, স্থল ও আকাশে ইরানের নিয়ন্ত্রণই ছিল ইসরায়েলের ব্যর্থতার অন্যতম কারণ। তার ভাষায়, আমরা ইসরায়েলের সামরিক ও প্রতিরক্ষা কেন্দ্রগুলো অকার্যকর করে দিয়েছি। ইরানের স্পিকার জানান, যুদ্ধের শেষ দিকে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার নির্ভুলতার হার ছিল ৯০%-এরও বেশি, যার ফলে ইসরায়েলের প্রধান সামরিক ও বিমান প্রতিরক্ষা স্থাপনাগুলো অচল হয়ে পড়ে। কালিবাফ আবার দাবি করেন, ইসরায়েলের প্রকৃত নিহতের সংখ্যা ৫০০-রও কম নয়, কিন্তু দেশটির সরকারি হিসেবে নিহতের সংখ্যা মাত্র ২৯। অনলাইন প্রকাশনা ক্র্যাডল লিখেছে, সৌদি আরব এই অঞ্চলে ইরানের শক্তিকে একটি অনস্বীকার্য বাস্তবতা বলে মনে করে এবং তাদের দৃষ্টিতে তেহরানের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করা জরুরি। তাদের প্রতিবেদনে বলা হয়, ১২ দিনের যুদ্ধে ইসরায়েলি আগ্রাসনের প্রতিক্রিয়ায় ইরান শক্ত পাল্টা জবাব দেয়ায় ইসরায়েলের দুর্বলতা এবং মার্কিন নিরাপত্তা ছাতার পতন এখন সবার সামনে স্পষ্ট হয়ে গেছে। ইসরায়েলি মার্কিন দুর্বলতা সৌদি আরবকে আঞ্চলিক নিরাপত্তা সম্পর্কে তার পূর্ববর্তী ধারণা ত্যাগ করতে বাধ্য করেছে এবং এখন ইরানকে এই অঞ্চলের একটি অনস্বীকার্য শক্তি হিসেবে বিবেচনা করে সরাসরি যোগাযোগ স্থাপন করার প্রয়োজনীয়তার কথা বলছে। এতে বলা হয়, ইরান এবং ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক যুদ্ধ আঞ্চলিক শক্তির হিসাব নিকাশ, বিশেষ করে পারস্য উপসাগর এলাকায় এক গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত। ইরানের প্রত্যক্ষ এবং পরিকল্পিত সামরিক হামলা তেল আবিবের কৌশলগত দুর্বলতা প্রকাশ করে দিয়েছে এবং পারস্য উপসাগরীয় দেশগুলোর রাজধানীগুলোকে, বিশেষ করে রিয়াদকে আঞ্চলিক নিরাপত্তা সম্পর্কে তাদের দীর্ঘস্থায়ী ধারণা পুনর্বিবেচনা করতে বাধ্য করেছে। ক্র্যাডল লিখেছে, আঞ্চলিক নেটওয়ার্ক, ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও উন্নত ড্রোন ব্যবহার করে তেহরান সাবধানতার সঙ্গে এই সংঘাত পরিচালনা করেছে এবং একটি পূর্ণাঙ্গ যুদ্ধে প্রবেশ এড়িয়ে গেছে। একই সঙ্গে এটি শত্রুদের কাছে স্পষ্ট বার্তা পাঠিয়েছে যে প্রয়োজনীয় সংঘাতকে আরও তীব্র করার ক্ষমতা ইরানের রয়েছে। প্রকাশনাটির মতে, পারস্য উপসাগরীয় দেশগুলো বার্তা পেয়েছে ইরান বিচ্ছিন্ন বা দুর্বল নয়, বরং তারা বিস্তৃত যুদ্ধে জড়িত না হয়েও বিভিন্ন ফ্রন্টে কার্যকর ফল অর্জন করতে সক্ষম। কাশ্মীরের জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার ও স্বাধীনতার সংগ্রামে রাজনৈতিক, কূটনৈতিক ও নৈতিক সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। কাশ্মীর শহীদ দিবস উপলক্ষে প্রকাশিত এক বার্তায় তিনি এই ঘোষণা দেন। প্রতি বছর ১৩ই জুলাই পালিত হয় কাশ্মীর শহীদ দিবস। ১৯৩১ সালের এই দিনে জম্মু ও কাশ্মীরে ডোগরা বাহিনীর বিরুদ্ধে প্রতিবাদকালে ২২ জন কাশ্মীরি প্রাণ হারান। তাদের স্মরণে এই দিবসটি পালন করা হয়। বার্তায় শাহবাজ শরীফ বলেন, এই দিনটি কাশ্মীরের মুসলিমদের অটল মনোবল ও অত্যাচারের বিরুদ্ধে তাদের প্রতিরোধের প্রতীক।
স্বাধীনতা, মানবাধিকার ও কাশ্মীরিদের অধিকার রক্ষার সংগ্রাম ইতিহাস জুড়ে অব্যাহত রয়েছে। তিনি বলেন, কাশ্মীরের জনগণ আত্মনিয়ন্ত্রণের অধিকার আদায়ের ন্যায়সঙ্গত সংগ্রামে জীবন উৎসর্গ করে আসছে। পাকিস্তান সরকার ভারতের দখলকৃত জম্মু ও কাশ্মীরের মুসলিমদের সঙ্গে সংহতি প্রকাশ করছে এবং রাজনৈতিক, কূটনৈতিক ও নৈতিক সমর্থন দিয়ে যাচ্ছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, যুগ যুগ ধরে ভারতীয় দখলদারিত্বে শহীদ হওয়া কাশ্মীরিদের সাহস ও দৃঢ়তাকে সম্মান জানায় পাকিস্তান। তিনি আরও বলেন, জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী কাশ্মীর সমস্যার সমাধান এবং জম্মু ও কাশ্মীরের জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে ইসলামাবাদ। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।